দেশ রক্ষা হইল না ব্যারিস্টার সুমনের, সবার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন, একেবারে রাইটলি। আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, এই ভদ্রলোক আসলে একটা মুনাফিক। রাফিউ এয়ার কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর আমার ফোন দিস, ফোন দিয়ে কইলো যে ওই লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? তুমি মানে আমার কথা হলো, তোমার সম্পর্কটা তুমি বললে আমাদের কথা যে আমরা কি আমরা তো সরকারের দাস না? আপনারা না, সবাই তো সরকারের দাস। রাজধানীর মিরপুরের উত্তর পীরের বাগের একটি ভবনে লুকিয়ে আছেন সাবেক ডিবি প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ। সম্মানিত ভিউয়ার্স, এইমাত্র পাওয়া খবর। এত সময় আপনারা দেখছিলেন শিরোনাম, আপনাদের এখন দেখাবো আপনাদের বিস্তারিত। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ডিবি হারুনকে চেনেন না হয়তোবা এমন কোনো ব্যক্তি নাই। তিনি আসলে খ্যাতি অর্জন করেছেন হাউন আঙ্কেল নামে। এই ডিবি হারুনের একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে। তার ফোন রেকর্ডে কি আলোচনা ছিল, কি কথা ছিল, আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই ডিবি হারুন আসলে তার ভাতের হোটেল ছিল। তিনি কিছু না কিছু হইলে তিনি আসামিদের নিয়ে যেতেন, নেতাদের আদর আপ্যায়ন করতেন হচ্ছে তার ভাতের হোটেলে। দর্শক, আসলে তিনি কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং তার কি ফোন রেকর্ড ফাঁস হলো, তিনি ফোন কলে কি কথা বলছিলেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আরও একটি কথা বলতে চাই, আপনারা ভালোভাবে চেনেন যে ব্যারিস্টার সুমন ওরফে দালাল, তিনি সবসময় দালালি করে যান। মাঝে একটু খ্যাত অর্জন করেছিলেন মানবতার ফেরিওয়ালা। আসলে সেই সব কিছু আসলে ডুবে গিয়েছে। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যায়। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। গভর্নমেন্ট হবে তো যে ভাই উল্টাপাল্টা কয়, মানুষ উল্টাপাল্টা কয়। কি কয়? কয় তো আপনারা কি ধরবো বলে লোকেশন খুঁজতেছে, এই সেই দুনিয়ার কিছু কইলো। আমি কিছু কই, আমি তো আর অনলাইনেই পাইলাম। আমি তো বুঝি আমি তো কইছি আমি তো আর অনলাইনেই পাইলাম। কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না। আমি কিছু আমি তো আর অনলাইনেই পাইছি। এয়ার কমান্ডার রাফিউ কইতেছে। ট্রাফিকেটা রাফিউ এয়ার কমান্ডার রাফি ডিজিএফ এর ডাইরেক্টর এই কইতেছে। আমার ফোন দিস, তো ফোন দিয়ে কইলো যে ওই লোকেশনটা আমার একটু বার করে দাও। তো আমি লোকেশন কেমনে দিব? আমি তো নিজেই দুবাই। ঠিক আছে, তুমি মানে আমার কথা হলো, তোমার সম্পর্কটা তুমি বললে আমাদের কথা যে আমরা কি আমরা তো সরকারের দাস, তাই না? আপনারা না, সবাই তো সরকারের দাস। সরকারি যারা চাকরি করছেন, সরকারের বাইরে যাওয়ার কি সুযোগ আছে? সেটা তো ঠিক আছে। এখন তো আমরা রেডি করেছি না, এই টাকা রিটার্ন করতেছি না, তাই না? কিন্তু লাভ কি? পুলিশের থানায় আগুন ধরা দিচ্ছে, তাহলে আর কি ডিউটি করে পুলিশের কি লাভ হইলো? ওইটা কি যখন কি করবা, মানে এটা তো মানে যুগে যুগে হবে এরকম, তাই না? থানায় আগুন ধরা দিচ্ছে, ডিসিরা সব পালায় রয়েছে। 2-3 জন ডিসির সাথে কথা হলো ডিবির, আমরা তো ভাই পালায় রয়েছি, গাড়ি পুরা দিছে আমাদের। না ঠিক আছে, তুমি মানে তুমি তো মানে ওই মানে আসল খবরটা কেমন জানাইও। আমার তো জীবনটা শেষ করে দিয়েছেন আপনি ভাইয়া। তুমি আমার লোক দেখা করেছো না, তুমি যখন আসো আমার লেকশোরে দেখা করেছো না আমার লোক? করছি ভাইয়া, কিন্তু আমার তো মান সম্মান সব শেষ। মানুষজন তো তুমি যে আমার দেখা করে আইলা, তুমি খেলা কেন তো ভাই? তুমি কি তোমার আমি খুশি কিছু তোমার? তবে আমি হারুন স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফোন করলাম হারুন ভাইকে। হারুন স্যার খুবই ভালো মনের মানুষ। হারুন আঙ্কেল, যাদের মাথায় হেলমেট নেই তারা আমাদের হারুন আঙ্কেল। কে এই হাউন আঙ্কেল? এই প্রশ্নের উত্তর জানেন না এমন মানুষ পাওয়া মুশকিল। তারপরও চলুন আবার দেখে আসি পুলিশ কর্মকর্তা হারুন রশিদ থেকে হাউন আঙ্কেল হয়ে ওঠার গল্প। আমি মনে করি যে আমি কোনো ভুল করি নাই। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকুরিজীবী, সে হিসেবে সর্বসাকুল্যে যার বেতন ৮০,০০০ টাকারও কম, অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। তিনি আর কেউ নন, সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। খুন, গুম, হত্যা, নারী নির্যাতন, জমি দখল, বাড়ি দখল, জোর করে আটকে রেখে অর্থ আদায় সহ এমন কোনো অপরাধ নেই যার সাথে জড়াননি পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। পুলিশ থেকে দানবে পরিণত হওয়া হারুন রশিদের অপরাধের ফিরিস্তির কিছুটা আজ আমরা তুলে ধরব।
হারুন ভাইয়ের ভাতের হোটেলের কথা মনে করিয়ে দেই। যারা খোঁজ খবর রাখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন, জোর করে তুলে এনে আটকে রেখে ভাত খাইয়ে কৌশলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুন। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের খাওয়ার ছবি বেশ ভাইরাল হয় একই সময়। এছাড়া কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে আটকে রেখে তাদের খাওয়ানোর ছবি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সব মহলে। শুধু জোর করে তুলে নিয়ে ভাত খাওয়াতেন হারুন তা কিন্তু নয়। হারুনের হোটেলে ভাত খেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন অনেকেই, আবার সেই ছবি নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন হ্যান্ডেলে ছড়িয়ে দিতেন। হারুনের ভাতের হোটেলে খাওয়াদের মধ্যে বাংলা সিনেমার মেগাস্টার সাকিব খান সহ মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী, আইনজীবী, ইউটিউবার সহ বিভিন্ন পেশার সুবিধাবাদীরা রয়েছেন। এদের কেউ কেউ খেতেন, আবার কেউ কেউ শুধু ছবি তুলেই নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতেন। আমাদের ডিবি হারুন স্যার আমাকে আজকে কিছু ইফতারি গিফট করেছে, ভালোবেসে আমাকে কিছু ইফতারি গিফট করেছে। তারপরে খেজুর দিয়ে থাকে, সেটা কি খেজুর থেকে চাকুরি জীবনে বেপরোয়া হারুন আলোচনায় আসেন বিএনপির তৎকালীন চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পিটিয়ে, যার পুরস্কার হিসেবে চাকুরি জীবনে একাধিক পদোন্নতি পেয়েছেন তিনি। হারুন প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সে খবর বেরিয়েছে। সেসব রিপোর্ট অনুযায়ী হারুনের নামে বেনামে অন্তত 3টি রিসোর্ট রয়েছে একাধিক আবাসিক হোটেল, অন্তত 10টি কোম্পানির মালিক সে। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরেও অগণিত প্লট এবং ফ্ল্যাটের মালিক হারুন। কথিত এক মামার নামে করেছেন এসব সম্পদের বেশিরভাগই। কিশোরগঞ্জের মিঠামইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল একটি রিসোর্ট নির্মাণ করেছেন। এছাড়াও গাজীপুরের শ্রীপুরে সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন বলে জানান এলাকাবাসী। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে হারুন রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যুক্তরাষ্ট্রের সপরিবারে নাগরিকত্ব রয়েছে হারুনের, সেখানে রয়েছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদ। গণমাধ্যমের তথ্য বলছে, দেশ থেকে পাচার করা অর্থে হারুনের পরিবার যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করেন। আর যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের জন্য তিনি নিজেই খুলেছেন একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্তত 6টি দেশে ব্যবসা রয়েছে হারুনের। গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পলাতক আছেন হারুনও। দেশের বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক হত্যা মামলা হয়েছে হারুনের নামে। সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন, একেবারে রাইটলি। আমি তাকে আরো স্পেসিফিকলি যদি বলতে চাই, এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক। আমরা যারা আওয়ামী লীগ করেন, প্রকাশ্যে আওয়ামী লীগ করেন, তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট। আমরা জানি উনি আওয়ামী লীগ করেন, উনি এই বাজে বিভৎস দলটা করেন। ব্যারিস্টার সুমনও সেটা করেন, কিন্তু তিনি আরো কতটা মুখোশ পরেন, এক ধরনের সাধুতার, এক ধরনের প্রতিবাদীর। সে কারণে মুনাফেক বলছি। এই মুনাফেক বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন, এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয়, তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন, করেছিলেনও। বেশ কিছুদিন আগে একটা টিভি টক শোতে তার প্রসঙ্গ এসেছিল কারো আলোচনার সূত্র ধরে। তখন আমি তাকে বলেছিলাম স্টান্টবাজি করেন, মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসেবে দেখেন, ইত্যাদি ইত্যাদি। আমি স্টান্টবাজি করেন বলেছিলাম। আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো, আপনাদের আগ্রহ থাকলে দেখবেন। এরপর কখনো কখনো 2-1 জন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা। মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী, কত কি, কিন্তু চেহারা বেরিয়ে যায়। মুনাফেক খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না, এটাই নিয়ম, এটাই হয়, পরিস্থিতি তাকে বের করে আনে। যাই হোক, সেই বাটপার মুনাফেক ব্যারিস্টার সুমন তার আবার বাকপটু, তার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন। বাকপটু উনি নন আসলে, কিন্তু একটা ক্লাস somehow is connected to this person. তো উনি এসে কোন একটা গর্ত থেকে উনি
জনগণের সামনে এসছেন এবং সেই ভুল বোঝানো তত্ত্ব, মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশ একটু পরে ভিডিওটা আমি মন্তব্যে দিয়ে দেবো, দেখে নেবেন। আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপরে কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই। এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সবসময় ছিলাম, এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারিনি, এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। এই বাটপার সুমনের স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে কিছুদিন আগের, কয়েক মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করবো, আসছি সেই জায়গায়। সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন, মানে উনি এই আন্দোলনের সাথে আছেন। এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, ওই যে বেনজির, গোলাপ, তারপরে সালাউদ্দিন, সালাম মুর্শেদি কার বিরুদ্ধে কি কি করেছেন ইত্যাদি ফিরিস্তি। মজার ব্যাপার হচ্ছে এসব চুরি, ডাকাতি, বর্বরতা, অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী, তাকে নেত্রী মানেন, তিনি তার মাননীয় শেখ হাসিনা, তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয়, এসব কথাবার্তা আছে, কোথায় আছে আমি বলছি একটু পরে, সেটা কিছু না। সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা, দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে, যে খরচ হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে যেহেতু সরকার এখন খাবে তাই বেনজিরকে নিয়ে দুদকে যান, কিন্তু উনি তো ভূমিমন্ত্রী মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন, যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে, সাইফুজ্জামান চৌধুরী, তাকে নিয়ে তো দুদকে যান নাই। তার মানে এটা হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে, মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন। সুতরাং ওনার এগুলো দেখেই তার ভণ্ডামি বুঝি এবং তার স্টান্টবাজি বোঝা যায় এবং আবারও বলছেন কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন, কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে 4 অগস্ট। সেই প্রসঙ্গেও আসছি। তার একটা স্পর্ধার কথা বলছিলাম, আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই, আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা দেখেননি। somehow it came in front of me এবং আমি সেই টক শোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন, মানে বিএনপি একটা অথর্ব দল, এবং সেই জায়গায় তিনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বলছেন আমাকে বিএনপির দায়িত্বটা দেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন। খেয়াল করি আমরা, বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন, মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন, দিলে তিনি নিতে পারবেন। এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি, একেবারে আওয়ামী লীগের হয়ে তথাকথিত উপস্থাপনা উনি করতেন, এখনো করেন কিনা জানি না। তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন, কি মজা বিএনপিকে নিয়ে তাচ্ছিল্য করায়, বিএনপি শেষ, বিএনপি আওয়ামী লীগের লোকজন যা যা করে আর কি, সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন। দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না, মজমা বসিয়েছিলেন। এই লেভেলে গিয়েছিল এই বাটপারটার স্পর্ধা। কিছু মানুষ তার ভিডিও দেখেছে এবং আমাদের অনেকেই তো খুব গভীরভাবে তলিয়ে দেখি না। আমি বছর 4-5 আগেই ওর এই বাটপারি নিয়ে, ও যে বাটপারি করছে সেটা নিয়ে কলামও লিখেছিলাম অনেক আগে, যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে, যেখানে ময়লার ডাস্টবিন, ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয় না, ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে আছে, টেনে নিয়ে আসে। আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি, since I was interested to write about him। আওয়ামী লীগ তাকে আসলে নামিয়েছিল, পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি, কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে। সো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল, এক ধরনের বিরোধী ভাব, সংসদে 2-4টা বিরোধী কথাবার্তা, কিন্তু সবকিছু বেরিয়ে গেল 4 আগস্ট। উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন। তারও আগে 16 জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেওয়ার জন্য। উনি বলেছেন, তার কাছে যেহেতু জনগণ, সাংবাদিকরা জানতে চেয়েছিল, সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন, একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে 1 মাসের সময় চেয়েছে, 1 মাস সময় দেওয়া উচিত, এভাবে রাস্তায় আন্দোলন করে, মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন। সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন, আবার দাবি করছেন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে 4 তারিখ, আমি ভিডিওটা শেষে যোগ করে দিচ্ছি, আপনারা দেখবেন কি হুঙ্কার তিনি ছাত্রদের বিরুদ্ধে দিচ্ছেন, কি বিভৎসভাবে হুমকি দিচ্ছেন যে তাদের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা কি মারাত্মক ক্রাইম করেছে তারা এবার দেখিয়ে দেবে ছাত্রলীগ যুবলীগ মিলে। তিনি যে কত বড় আওয়ামী লীগ, তার রক্তে কি পরিমাণ মুজিব আর শেখ হাসিনার ঘুরে বেড়ায়, সেগুলো বলছেন, হুমকি দিচ্ছেন।
স্পষ্টভাবে হুমকি দিচ্ছেন। এই বিভৎসতার পরও এই বাটপার মনে করছে এসব কথা বলে জনগণকে খুব সুন্দরভাবে ভুল বুঝিয়ে আবার চলে আসা যাবে। একটা কথা বলি, মানে ওই ক্ষমতার সাথে থাকা লোকই তো আসলে এই দেশের মানুষ যে সব বোঝে, সবকিছু জানে, সবকিছু দু একবার একটু হয়তো কনফিউজ থাকে, কিন্তু সিচুয়েশন বুঝিয়ে দেয়। আবার তার জন্য এসব করা মোটেও সহজ কোনো কাজ নয়। এটা বুঝতে হবে। দেশের লোকজনকে ভুল বোঝানো খুব দীর্ঘ সময় যায় না। শেখ হাসিনা তো পারেই নাই। এই বাটপারটা কিছুদিন কাউকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পেরেছিল, কারণ আমরা তো সামষ্টিকভাবে দেখি না, গভীরভাবে তলিয়ে দেখি না, অনেক কিছু মিলিয়ে দেখি না, ফলে আমরা এই ভুলগুলো করি, এই ভুলগুলো আমাদের হয়। তার ক্ষেত্রে হয়েছে 4 তারিখে সবকিছু একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। তারপরও স্পর্ধা দেখি তারা এসে আমাদেরকে বোঝাতে তিনি ভুল করেছেন এবং এই দুর্নীতি বিরোধী অভিযানের পাশে তিনি থাকতে চান। তার মানে উনি আবার যে কোনো দিন গর্ত থেকে বেরিয়ে মাঠে আসার পায়তারা করছেন এবং এগুলো সবগুলো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মাঠে নামার চেষ্টা করবেন। আমরা যাতে তাদের কথা নিয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকি। বাংলাদেশে যাবতীয় যত দুর্নীতি হয়েছে, এই দেশে যত রকম সংকট হয়েছে, এই দেশের প্রশাসনিক ব্যবস্থা, দেশের বিচার বিভাগে, দেশের রাষ্ট্রীয় কাঠামো যা ভেঙে গেছে, যা ধ্বংস হয়েছে, তার জন্য একমাত্র দায় শেখ হাসিনা। উনি চেয়েছেন বলে এগুলো ধ্বংস হয়েছে। তারপর তার পাশে এগুলো ধ্বংস করতে চাওয়ার মতো আরো সাঙ্গপাঙ্গ জড়িত হয়েছে। কেউ স্পষ্ট চেহারা নিয়ে আওয়ামী লীগ হয়ে, পুলিশ লীগ হয়ে, আমলা লীগ হয়ে, স্পষ্টভাবে ব্যবসায়ী লীগ হয়ে, নানানভাবে স্পষ্টভাবে হয়েছে। আর কেউ ব্যারিস্টার সুমনের মতো মুখোশ নিয়ে মুনাফেক হয়েও, এরকম এই তালিকায় আমরা কিছু সাংবাদিক দেখব, কিছু ভার্সিটি টিচার দেখব, তারাও এই তালিকায় যোগ হয়েছে। সুতরাং এই যাবতীয় সবকিছুর কেন্দ্র শেখ হাসিনা। মজার ব্যাপার, আজকের বক্তৃতাতেও তার শেখ হাসিনা ইজ ইনট্যাক্ট। তারা যেমন বলতেন শেখ হাসিনাকেও ভুল বোঝানো হয়, ভুল বুঝিয়ে সবকিছু করা হয়, উনি ওই তরিকাতেই আছেন। আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। যাই হোক, আমি মনে করি 4 আগস্টের পর বাটপার সুমনকে নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না। তারপরও কথাগুলো বলে রাখলাম, আমরা যেন সতর্ক থাকি।
ওয়াশ করছে। আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে হয়। এরা আমাদেরই সন্তান, এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না। আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই, অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না। এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শিখে যাচ্ছে। এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না। আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো, এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না। এরা আমাদের সন্তান, এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান। আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটারে ধ্বংস করবেন না। এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় 30 বছর আগাই গেছে, আর এদের হাতে পড়লে আরো 50 বছর পিছাই যাবে। আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার আহ্বান জানিয়ে আজকের মতো এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে ডিবি হারুন তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। তিনি সেই কল রেকর্ডের ভিতর কি আলোচনা করেছেন, তার কি গোপন তথ্য, আপনারা আলোচনাটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন যে এই হারুন আসলে কিভাবে সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছিল। আপনারা প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ আপনারা ভালোভাবে জানেন। আপনারা সকলেই চান বা আমরা সকলেই চাই এর যেন বিশাল আকারে এর শাস্তি হোক, এর ফাঁসি হোক। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।